তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের শেষ রেলওয়ে স্টেশন লালগোলা স্টেশনে। এই সেই ভারত এবং বাংলাদেশের বর্ডার। সামনে যে কাঁটাতারটি দেখতে পাচ্ছেন এটাই ভারত এবং বাংলাদেশের বর্ডার। দাদা কেমন আছো? অনেকদিন পরে আসলাম, 1 বছর পরে আসলাম আবার। হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই পদ্মা নদী। পদ্মা নদীর ওই পাশে রয়েছে বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ আর ভারতের ঠিক ভারতের 0 পয়েন্টে। আর এটাই হলো সেই মন্দির, যেই মন্দিরের মধ্যে বসে একদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতরম যে গানটি, সেই গানটি তিনি লিখেছিলেন। এই কেমন আছো সকলে? নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশ তো ঠিক যেতে পারবো না, কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার থেকে বাংলাদেশকে খুব সামনাসামনি দেখা যায়। আমাদের সামনে লালগোলা। তো চলো আজকে লালগোলারই ভ্রমণ করাবো, যেই লালগোলার ভিডিওতে একসময় আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো। আজকে আবার বেরিয়ে যাচ্ছি লালগোলার উদ্দেশ্যে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সামনে রয়েছে বহরমপুর টেকার স্ট্যান্ড। সামনে থেকে একটা টোটো নেবো, টোটো ধরে যাব বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। তো চলো, হাতে টাইম খুব কম, 7টা 7-এ ট্রেন আছে। হোস্টেল থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম এবং 10 টাকা ভাড়া দিয়ে আমি এখন যাচ্ছি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। তো চলো, হাতে টাইম খুব কম আছে, স্টেশন যেতে হবে, স্টেশন যেয়ে তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে, কারণ আজকে 7টা 7-এ লালগোলা স্পেশাল মেমু যে লোকাল ট্রেনটি আছে, সেই ট্রেনটি আছে। তো ওই ট্রেনটি আমাকে ধরতে হবে তাড়াতাড়ি। তো বন্ধুরা, সকাল সকাল ফুল জোশ নিয়ে চলে আসলাম একদম বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 10 টাকা দিয়ে একটা টিকিট কেটেছি। ঠিক আছে, 42 কিলোমিটার পথ, আপাতত 1 ঘন্টার মতো লাগবে। তো এটাই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। আমি বারবার এই স্টেশনটি দেখিয়েছি আগেও। তো চলো, ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যে, তারপরে আমার যাত্রা শুরু হবে। প্রায় 10 মিনিট দেরি করার পর আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। তো চলুন ট্রেনে ওঠা যাক। ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি বহরমপুর কোর্ট পেরিয়ে। তো চলো যাত্রাটা শুরু করা যাক, মানে যাত্রা তো শুরু হয়ে গেছে। তো চলো এখন ট্রেনে যাওয়া যাক লালগোলা পর্যন্ত। আরে এই দেখুন, বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিছু কথা বলতে ভুলে গেলাম। ভারত ও বাংলাদেশ সীমান্ত এটি শুধু দুটি দেশের মাঝখানে একটি রেখা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। আজ আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা সীমান্ত এলাকায়। এখান থেকে খুবই কাছে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমাস্থল প্রায় 4096 কিলোমিটার, যা বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে একটি। 1947 সালের দেশভাগের পর এই সীমান্তের সৃষ্টি হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর এই দুই স্বাধীন দেশের সীমান্ত হিসেবে নতুন পরিচয় পায়। আজ এই সীমান্ত দুই দেশের নিরাপত্তা, বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এক অংশ। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বাজে 8টা 3। আর এখন আমরা বর্তমানে যে জায়গাটি আছি এটার নাম হলো কৃষ্ণপুর স্টেশন। আর এটা হলো কৃষ্ণপুর স্টেশন থেকে ট্রেনটি এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আর আজকে কী বলতো, আজ এরপরেই আছে যে লালগোলা স্টেশন। লালগোলা হচ্ছে ভারতের অন্তিম রেলওয়ে স্টেশন, মানে ওখানেই শেষ, লালগোলা শেষ, সর্বশেষ স্টেশন। এরপরে ট্রেনটি ওদিক থেকে আর যাবে না। তো চলো লালগোলাতে নামি আগে, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ঢুকে গেলাম লালগোলা স্টেশনে। এটা হলো লালগোলা স্টেশন। এখানে এবার ট্রেন দাঁড়াবে। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয় যখনই আসে। এর আগেও আমি একবার এসেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখতে হবে, 1 বছর আগে প্রায়। তো চলো নামা যাক আগে লালগোলা স্টেশনে। বন্ধুরা, ট্রেন থেকে নেমে গেলাম লালগোলা স্টেশনে। আর এটাই হলো লালগোলা, ভারতের শেষ রেলওয়ে স্টেশন, এই যে লালগোলা। আর তোমাদেরকে আগের বারে এত দূর পর্যন্ত দেখিয়েছিলাম, আজকে একদম লাস্ট পর্যন্ত গিয়ে দেখাবো ট্রেন লাইনটা কত দূর পর্যন্ত গিয়েছে। এটাই হলো লালগোলা। তো চলে এসেছি বন্ধুরা লালগোলা। যারা যারা লালগোলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তো চলো যাওয়া যাক লাস্ট পর্যন্ত কত দূর আছে এই ট্রেন লাইনটি, আজকে দেখেই ছাড়বো। তো চলো ভাই যাই আগে। এখন যাচ্ছি বন্ধুরা, ট্রেন লাইনটা আপাতত ওই যে দূরে একটি স্টপ দেখা যাচ্ছে, এটির এই রেল লাইনটার শেষ সামনে। অনেকটা দূর হেঁটে আসলাম, ওই সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা লালগোলা স্টেশনটা দূরে দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে শেষ স্টেশন।
মানে ওই সামনে স্টপ লেখা আছে। তো চলো সামনে যে দেখাই তোমাদেরকে লালগোলার সেই শেষ স্টেশনটা, ভারতের অন্তিম রেলওয়ে স্টেশন। এই যে দেখছো বন্ধুরা, এই যে স্টপ লেখাটি আছে, এটি হলো ভারতের শেষ রেল লাইন, মানে রেল স্টেশনের শেষ হয়েছে লালগোলার। আর ওদিক থেকে ট্রেন লাইনটি এসে যেটি আপনাদেরকে দেখালাম। তো চলো এবারে লালগোলার বাইরে বেরোনো, যেমন স্টেশন থেকে বাইরে বেরোই। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম লালগোলার সেই অন্তিম রেলওয়ে স্টেশন, মানে ভারতের শেষ স্টেশনটি। আর এখন আমি যাব লালগোলা বাজারে, ওখানে পদ্মার ইলিশ এবং বিভিন্ন সবজি মার্কেট, যেটা আগেরবারে আমি তোমাদেরকে দেখেছিলাম, এবারেও দেখাবো। তো চলো যাওয়া যাক। এখন আমি বেরিয়ে যাচ্ছি লালগোলা স্টেশন থেকে বাজারের উদ্দেশ্যে, এবং বাজার থেকে যাব লালগোলার যে রাজবাড়ি আছে। তো চলো এখন যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই পৌঁছে গেলাম ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে। চারপাশে শান্ত পরিবেশ আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মন্দিরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে লক্ষ্মীনারায়ণের দর্শন করে প্রণাম জানালাম। মন্দির প্রাঙ্গণের বাইরে অবস্থিত সুন্দর শিব মন্দিরটিও ঘুরে দেখলাম, যা এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা প্রথমে এসে লালগোলার লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঠাকুরের দর্শন করলাম। এরপরে আমি বেরিয়ে যাচ্ছি বাজারের দিকে। আর চলো মার্কেটে যাওয়া যাক। আর যেটা মেন কথা, আগের বারে এসেছিলাম তখন মানে মন্দিরটি বন্ধ ছিল, এবারে মন্দিরটি খোলা আছে, দেখে খুব ভালো লাগলো। তো চলো এখন বাজারের ভেতরে যাওয়া যাক। বন্ধুরা ঢুকে গেলাম লালগোলার সবজি মার্কেটে। তো চলো এখন যাওয়া যাক। কেদা কেমন আছো? অনেকদিন পরে আসলাম, 1 বছর পরে আসলাম আবার। হ্যাঁ, তা বেচাকেনা কেমন হচ্ছে তোমার? বেচাকেনা ভালো হচ্ছে, এখন বেচাকেনা খারাপ। মাছ বাজারে আজকে লালগোলা মাছ বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠিক আছে, যাওয়ার মতো রাস্তা নেই। চারিদিকে বাজারটা পুরো মাছ, সবজি বাজার কি মার্কেট, তার থেকে মাছ বাজারে সব দিকে বেশি ভিড় হয় এই লালগোলার। বন্ধুরা মাছ বাজার থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি লালগোলা রাজবাড়ির উদ্দেশ্যে। আজকে রোদ নেই, তাও প্রচণ্ড গরম লাগছে। তো চলো সামান্য হাঁটলে আমরা পৌঁছে যাবো লালগোলা সেই রাজবাড়ি। তো বন্ধুরা এই সেই মাঠ, যেই মাঠে আগেও আমি একবার এসেছিলাম। আই লাভ লালগোলা লেখা, প্রত্যেকটি শহরেই লেখা থাকে, যে যা শহরের নাম অনুযায়ী। এই শহরেও তেমন লেখা আছে আই লাভ লালগোলা। তো এখানে ফটোশ্যুটের জন্য ভালো একটি জায়গা সন্ধ্যের সময়। বন্ধুরা আজ আর মাঠে ঢুকলাম না, কারণ ফোনের ব্যাটারি হেলথ একদম খারাপ হয়ে গেছে, মানে বেশিক্ষণ চার্জ থাকছে না। তো এই চার্জের মধ্যে 100% চার্জের মধ্যে পুরো আমাকে 4-5 ঘন্টা কন্টিনিউ একটা ভিডিও শ্যুট করতে হবে, চারিদিকটা ঘুরে ঘুরে। তাই জন্য বেশি ভিডিও করছি না, যতটা পারছি কম কম করে করছি, কারণ চার্জটা শেষ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, লাস্টের যে ভিডিওটা সেটাও কমপ্লিট করতে পারবো না। তো চলো আগে রাজবাড়িটা যাই, ওখানে যে মন্দির আছে মন্দিরে প্রবেশ করি, যেখানে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি লিখেছিল। বন্ধুরা এটাই হলো সেই লালগোলা মুক্ত জেল, যেটা লালগোলা মুক্ত সংশোধনাগার মুর্শিদাবাদের মধ্যেই পড়ছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে এসেই প্রথমেই চোখে পড়ল চারপাশে শান্ত সবুজ আর মনোরম পরিবেশ। সাধারণ জেনের তুলনায় এই জায়গার পরিবেশ একেবারেই ভিন্ন। বাইরে থেকে এর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ভেতরের বিভিন্ন অংশও ঘুরে দেখলাম, যা ছিল সত্যিই এক ভিন্ন অভিজ্ঞতা। বন্ধুরা ওটা হচ্ছে রাজেশ্বরী মা কালীর মন্দির, সামনে যেটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, অবশ্য বাবা ভোলেনাথকে দেখা যাচ্ছে, সামনেই আছে। আর এটাই হলো সেই মন্দির, যেই মন্দিরের মধ্যে বসে একদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতরম যে গানটি, সেই গানটি তিনি লিখেছিলেন এই মন্দিরের ভিতরে বসেই। আজ আমি তাড়াতাড়ি চলে এসেছি বলে এখনও মন্দিরের গেট খোলা হয়নি, চাবি দেওয়া আছে অবশ্য। এই যে দেখুন এখানে লেখা আছে এই লালগোলা রাজেশ্বরী কালী মন্দিরে ভারত স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র বন্দে মাতরম রচিত হয়। এই শৃঙ্খলিত কালী মূর্তি পরাধীন ভারত মাতার কল্পনায় কালীজির উপন্যাস আনন্দমঠ রচনায় উদ্বুদ্ধ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিশ্বে বন্দিত বন্দে মাতরম ষষ্ঠ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লালগোলা রাজ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় প্রণাম, লালগোলা বঙ্কিম স্মৃতি সংস্থা। এটা আগের বারে ছিল না, এটা নতুন করে বসিয়েছে। আর এটাই সেই মন্দির, যেই মন্দিরে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি লিখেছিলেন। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30, আর এখনও পর্যন্ত মন্দির বন্ধ। আশা করি 10টার সময় মন্দির খুলে দেবে। আর তো ততক্ষণ দেখি একটু ওয়েট করি, এদিক ওদিক ঘোরাঘুরি করি।
আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই যে রাজবাড়িটা, লালগোলা রাজবাড়ি। এখানে এই রাজারা বসবাস করতেন, লালগোলার রাজবাড়ি। আর রাজবাড়িরই এটি মন্দির। 1813 সাল, ভাবতে পারছেন কত বছরের পুরনো। আর এই দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মন্দিরের দরজা খুলে গেল এবং আমি ভিতরে প্রবেশ করার সুযোগ পেলাম। মন্দিরের ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল সামনে লেখা বন্দে মাতরম। এছাড়াও মন্দিরের চারপাশে বিভিন্ন মনীষীদের ছবি আঁকা রয়েছে, যা এই স্থানটির ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। তবে মন্দিরের ভিতরের ভিডিও ধারণ করার অনুমতি না থাকায় আপনাদের পুরো দৃশ্য দেখাতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এই ঐতিহাসিক স্থানের অনুভূতিটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। দেখুন, এই সেই রাজবাড়ি আর এই সেই রাজবাড়ির ঘাট। এই ঘাট থেকেই মা কালীকে স্বপ্নাদেশে পেয়েছিলেন রাজা। এখানে সারা বছর জল থাকে না, এই বর্ষাকালে হয়তো কিছু জল জমবে, তাছাড়া এই ঘাটে আর জল জমে না, মানে একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো বন্ধুরা, এখন আমি যেতে চলেছি আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে 0 পয়েন্ট বা বর্ডার, সেই বর্ডারের সামনে যেতে চলেছি। তো এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে যাব তারানগর। তো চলো, তারানগরে আমরা দেখতে পাবো সেই মাছ ধরার ঘাট, যেখানে ইন্ডিয়া বাংলাদেশের 0 পয়েন্ট। লালগোলা থেকে টোটো নিলাম তারানগর যাওয়ার উদ্দেশ্যে। আর এখন যাচ্ছি আমরা বাদপুর। ঠিক আছে, বাদপুর থেকে আবার টোটো ধরতে হবে। এখান থেকে লালগোলা থেকে বাদপুর যেতে 10 টাকা, আবার ওখান থেকে তারানগর যেতে 20 টাকা, টোটাল 30 টাকা। মানে ভেঙে ভেঙে যেতে হবে, কারণ একসাথে গেলে মানে রিজার্ভ করে যেতে হবে, অত দূরে কেউ যেতে চায় না আর কি। তো চলো যাওয়া যাক। এই অচেনা গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা টোটো ধরে চলতে শুরু করলাম তারানগরের উদ্দেশ্যে। তারানগর এমনই একটি গ্রাম যেটি ভারতের একদম শেষ প্রান্তর এবং সীমান্তবর্তী এরিয়া। তো চলুন সীমান্তের কাছাকাছি পৌঁছে যাই আগে। এই সেই ভারত এবং বাংলাদেশের বর্ডার। সামনে যে কাঁটাতারটি দেখতে পাচ্ছেন, এটাই ভারত এবং বাংলাদেশের বর্ডার। আমি এখন দাঁড়িয়ে আছি 0 পয়েন্টে, একদম ঠিক সীমানার সামনাসামনি। আর ওই পাশটা পেরিয়ে গেলে এখন বাংলাদেশ। নদীর ভাঙনের জন্য ওই পাশে আরও নদী আছে। আর দেখো ভাই, সীমান্তের একবারে সামনে দাঁড়িয়ে ভিডিও ধারণ করার ক্ষেত্রে কিছু নিয়ম ও বিধিনিষেধ থাকতে পারে, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে আমি সরাসরি সীমান্তের কাছে না গিয়ে একটু দূরে নদীপথের দিকে এগিয়ে যাচ্ছি। সীমান্ত থেকে প্রায় 500 মিটার দূরে রয়েছে নদী। আশা করি সেখান থেকে এই সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর সামনে যেটা দেখছেন, এটাই হলো সেই পদ্মা নদী। পদ্মা নদীর ওই পারে রয়েছে বাংলাদেশ। ওই যে দূরের গ্রামটি দেখতে পাচ্ছেন এবং ঘরবাড়িগুলি, ওটাই হলো বাংলাদেশের ঘরবাড়ি এবং বাংলাদেশের মানুষের গ্রাম। বন্ধুরা, এই হলো সেই পদ্মা নদী। পদ্মা নদীর ওই পাশেই রয়েছে বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ আর ভারতের ঠিক ভারতের 0 পয়েন্টে। এটা ভারত, নদীটা হচ্ছে বর্ডার হয়ে যাচ্ছে একটা, আর ওই সাইডে পড়ে যাচ্ছে বাংলাদেশ। এটাই হলো সেই পদ্মা নদী। আগের বারে যখন এসেছিলাম তখন সব ঘর বাড়িগুলো ভেঙে গিয়েছিল, এখন বাঁধ দিয়েছে নতুন করে সরকার থেকে। পুরো নদীর পাড়টা বাঁধানো হয়েছে যাতে না নদীর পাড় ভাঙনটাকে মানে রোকার জন্য। ওখানে একটি ঘর আছে, ওইটি কবে না কবে ওটাও ভেঙে যাবে। আর এই পাশ থেকে সব ঘর বাড়ি মানুষের ভেঙে গেছে, এখান থেকে উঠে অন্য জায়গা তারা গেছে। তো চলুন, ভারত ও বাংলাদেশের সীমান্ত তো আপনাদেরকে দেখালাম, এবার ফিরে যেতে হবে আবার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি তো যাব না, হোস্টেল যাব। এটি হলো সেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে টোটোতে করে এগিয়ে যাচ্ছি এখন লালগোলার দিকে। তো কিছু কথা বলবো, তো চলো লালগোলা যেই কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমি টোটো ধরে গিয়েছিলাম, এখন আমি বসে আছি আমাদের লালগোলার এই মাঠটাতে। আমি টোটো ধরে গিয়েছিলাম মানে তারানগরে, নদীর পাড়ে যে বর্ডার আছে ওই বর্ডারটি দেখার জন্য। নদীর ওপাশে বাংলাদেশ, এপাশে ভারত, ওটা দেখার জন্য। তো টোটোওয়ালা বললো যে ওখান থেকে বেশি টোটো যায় না। আমি রিজার্ভ করে গিয়েছিলাম, রিজার্ভে 100 টাকা নিল। আর 100 টাকা নেওয়ার পর ওখান থেকে আমাকে প্রথমে নিয়ে গেল একটা বর্ডার দেখাতে, যে বর্ডারটা তোমরা দেখলে, ওই বর্ডারটি দেখলাম, কাঁটাতারের বর্ডার। আর ওখানে একটা কেস হয়েছে কি, ওখানে বিএসএফের পারমিশন নিয়ে ভিডিও বানাতে হয়। তো আমি বিএসএফকে বললাম যে স্যার কোনো প্রবলেম আছে? বলে না না, জিজ্ঞাসা করে ভিডিও বানাতে হবে এখানে, ঠিক আছে। তাই আমি একটু ক্লিপ নিয়েছি, বেশি দেখাবো না, নিরাপত্তার ব্যাপার আছে যেহেতু, তাই জন্য আমি ওটি দেখাচ্ছি না আপাতত বেশিটা। আমি একটু জাস্ট ক্লিপ অ্যাড করবো। আর যেটা বাংলাদেশে মানে আমি নদীর পাড়ে যেটা ভিডিও বানিয়েছি ওটাতে কোনো অসুবিধা নেই, কারণ নদীটা অনেকটা ভেঙে চলে এসেছে। কারণ নদীর বর্ডার থেকে 500 মিটারের ডিস্টেন্সে ভিডিও বানানো, ফটো তুলো কোনো অসুবিধা নেই। কিন্তু বর্ডারের কাছাকাছি যাওয়াটা একদম অনুচিত। যাও, কিন্তু ওখানে পারমিশন নিয়ে ভিডিও বা ফটো তুলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই জানাবে। আর এখন ফোনে আপাতত বেশি চার্জ নেই, আমাকে যেতে হবে ঘর। তো দেখে নিলাম বেশি চার্জ নেই, 7% চার্জ আছে, 6-7% চার্জ আছে।
তো আজকের ভিডিওটা এতটুকুই করছি, আরও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন একটা মানে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, তো তাই জন্যে মোটামুটি আর করতে পারছি না, মানে কথা বেরোচ্ছে না মুখ থেকে ভাই, নার্ভাস হয়ে যাচ্ছি, কেমন ভিডিও কারোর সাথে কথা বলতে পারছি না, এটাই হচ্ছে আমার মেন প্রবলেম হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আবার নতুন ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবে। অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, প্রায় 4 মাস হতে গেলো ভিডিও ছাড়িনি ভাই, ভাবা যায়। তো চলো আজকের জন্য বাস এতটুকুই, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, টাটা।